আজকের পর্বে শুধুমাত্র আলোচনাই নয়, তার সাথে প্রত্যেকটা গল্পের রিভিউও করে দেব এবং আনবক্সিং এর থেকেও তাই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। 20 টাকায় পত্রিকা শুনে অনেকেই হয়তো সংগ্রহ করতে চলেছেন, কিন্তু এই 10টি গল্পের মধ্যেও কিছু গল্প বেশ খারাপ বেরিয়েছে এবং কিছু গল্প বেশ ভালো বেরিয়েছে। তাই সেইটা আলোচনা করতে একটু সময় লাগছে। অবশ্যই আজকের পর্বটা দেখে নিলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথমেই শুরু করছি প্রচ্ছদ দিয়ে। লক্ষ্য করলাম আনন্দমেলার এই প্রচ্ছদটা কিন্তু বেশ মনে ধরেছে। রৌদ্রমিত্র করা এই প্রচ্ছদে একজন গোয়েন্দা টর্চের আলো ফেলছে একটি ফিঙ্গারপ্রিন্টের ওপরে। দেখতে বেশ ভালো লাগছে এবং এই পত্রিকার ওপরের যে পেজটা অর্থাৎ কভারটা কিন্তু বেশ মোটা এবং সেইটা কিন্তু আমাকে একটু অবাক করলো। আনন্দমেলার কভার এত মোটা জেনারেলি হয় না। ভেতরে 10টি গল্প রয়েছে। 10টি গল্পই কিন্তু গোয়েন্দা গল্পের ওপরে বা রহস্য গল্পের ওপরে। প্রথম গল্পটি সরঞ্জিৎ চক্রবর্তীর অন্তরালে নামে। ঐতিহাসিক পটভূমিকা দিয়ে শুরু হলেও শেষ হয়েছে একটি ব্রিটিশ সম্বর্ধনা সভাঘরের প্রেক্ষাপট নিয়ে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ সিপাহী বিদ্রোহের যুদ্ধে ব্রিটিশদের হাতে মারা পড়েছেন আর মৃত্যুর আগে বিশ্বস্ত মতিলালকে দিয়ে গেছেন একটি সোনার পাত, যার মধ্যে 7টি হীরে গাঁথা রয়েছে। কথা ছিল নানা সাহেবের হাতে পৌঁছে দেওয়া হবে, কিন্তু পথমধ্যেই মতিলাল ধরা পড়ে গেছেন ব্রিটিশদের হাতে এবং ব্রিটিশরা সেই পাত নিয়েও পালিয়েছে। এরপরে 1914 সালের কোনো এক সন্ধ্যায় বিশ্বযুদ্ধের প্রাককালে সেইটার একটা এক্সিবিশন হবে এবং সেখান থেকেই সোনার পাতটা চুরি যাবে। রহস্য এখান থেকেই ঘনীভূত হবে যে কে চুরি করলো, কিভাবে চুরি করলো এবং পরবর্তীকালে যখন উদ্ধার হবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ব্রিটিশ ভারতের স্বাধীনতা বিপ্লবীদের যে কাণ্ড কারখানা, সেটা এখানে কিন্তু কিছুটা ছোঁয়া এসেছে। গল্পটা পড়ে ভালো লেগেছে। আমি 5 এর মধ্যে 3.5 অনায়াসেই দিতে পারি এই গল্পটাকে এবং তোমরাও পড়তে পারো, আমার মনে হয় ভালোই লাগবে। গল্প রয়েছে একটি ভালো টপিকের ওপরে। আজকাল যে জীবজন্তু এত চুরি যাচ্ছে, পোচিং হচ্ছে, তাই নিয়ে স্বর্ণগধিকা রহস্য। সুকান্ত গঙ্গোপাধ্যায় এখানে প্রত্যেকটা চরিত্রকে খুব সুন্দর করে তুলে ধরতে পেরেছেন। প্রত্যেকটা চরিত্রেরই মুখে যে সমস্ত সংলাপ রয়েছে সেগুলো যথেষ্ট কার্যকরী এবং বোঝা যায় যে খুব সুন্দর করে ছক করে তৈরি করে গল্পটা লেখা হয়েছে। মূলত এখানে একটি গোসাপ, বিরল প্রজাতির গোসাপ মানে পাচার হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আটকানো নিয়ে একটা গল্প। ছোট্টর ওপর কিন্তু খুব ইম্প্যাক্টফুল এবং মজার খোরাক রয়েছে। আর গল্পটার বাঁধন আমার বেশ ভালো লেগেছে। ভালো লেখক যেহেতু উনি ভালোই লিখবেন ছোটর ওপর জায়গা হলেও, এই গল্পটাকে আমি ৫ এর মধ্যে অনায়াসে ৪ দিতে পারি এবং গল্পটা পড়ে আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। অবশ্যই স্বর্ণগধিকা রহস্য একটা ভালো গল্প এই আনন্দমেলার যে কটি গল্প রয়েছে তার মধ্যে। তবে এটাও ঠিক সব গল্প কিন্তু ভালো নয়। কিছু গল্প অত্যন্ত খারাপ লেগেছে আমার। সেটাও আমি আলোচনা করব। তবে একে, একে আমি ছোট করে বলছি বিষয়গুলো। তোমরা শুনে নিলে আমার মনে হয় যে একটা ছোট্ট রিভিউ পাওয়া হয়ে যাবে। তৃতীয় গল্প হচ্ছে দেশমাতৃকা। এই গল্পে একটা পেইন্টিং নিয়ে রয়েছে একটা গোয়েন্দা কাহিনী এবং দেখা যাবে যে একটি দেশমাতৃকার ছবি রয়েছে, সেটার কপি নিলাম হতে চলেছে এবং তারপরে এই যে কপিটা সেটা কি সত্যিই একটি কপি নাকি শিল্পীরই আঁকা কোনো অন্য ছবি, এই নিয়ে একটা গড়ে উঠেছে রহস্য এবং গল্পটার আমি বলব ব্যাকড্রপে যে স্টোরিটা রয়েছে, যখন সত্যি করে আঁকা হচ্ছিল ছবিটা, সেই সময় যে ইমোশনটা ক্রিয়েট করেছেন গল্পের লেখক খুব ভালো লেগেছে। গল্পটা কোথাও গিয়ে একটা মনে ছোঁয়া দেয় এবং আমার মনে হয় এই গল্পটাকে তোমরা পড়তে পারো। স্বাধীনতা বিপ্লবেরও একটা ছাপ রয়েছে। তবে এই বইয়েতে যদি সেরা গল্প বলতে চাই তাহলে গীতবিতান রহস্য অবশ্যই আমার কাছে অন্যতম ফেভারিট হয়ে থাকবে। বেশ অন্য ধরনের রহস্য গল্প। বিমান ওড়ার আগে চলছে লাস্ট চেকিং। মন্ত্রী রয়েছেন অন্যান্য নামি-দামি ব্যক্তিত্বরা। লাস্ট মুহূর্তে চেকিং চালাচ্ছে এটিএস এর অর্থাৎ অ্যান্টি টেররিজম স্কোয়াডের কর্মী অবিন এবং হঠাৎ করেই যাত্রীদের নামের লিস্টে একটা কথা তিনি দেখতে পাবেন, লেখা রয়েছে গীতবিতান 156/965। কোথাও একটা সন্দেহ হবে অবিনের। এমনিতেই টেররিস্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে প্লেনে, সেটা জানতো অবিন। আর সেখান থেকেই গল্পের শুরু। প্লেন টেক হওয়ার আগে এই স্বল্প সময়ের মধ্যে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান যাত্রীদের প্রাণ বাঁচালো তা নিয়ে গল্প। একটা বেশ সুন্দর কাহিনী। আমার মনে হয়েছে ছোট্টর ওপর খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গল্পটা এবং এই ধরনের গল্পগুলো পড়তে বেশ থ্রিল লাগে। আমি ৫ এর মধ্যে ৪ দিয়ে দেবো। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি মানে টাচ রয়েছে, রবীন্দ্র হেঁয়ালি বলে। এখানে মুখ্য গোয়েন্দা চরিত্র হলো খেলাত এবং সে একটি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক। তার কাছে হঠাৎ করেই কিছু রবীন্দ্র কাব্যের লাইন নিয়ে উপস্থিত হয়েছে ছাত্রী শর্মিষ্ঠা এবং তার বাবা সুধাংশু মল্লিক। সুধাংশুবাবু জানান মেয়ে শর্মিষ্ঠা
তার দাদুর মানে মেজ দাদুর কিছু রেখে গেছেন মৃত্যুকালে আরকি শর্মিষ্ঠার জন্য। কিন্তু সেটা কি এবং কোথায় রয়েছে তা জানা যাবে একটা হেঁয়ালি সলভ করলে। যেহেতু খেলাত বাবু বাংলা বিষয়েরই অধ্যাপক, তাই তিনি যদি সাহায্য করেন তাহলে সেই ধাঁধা সলভ করে শর্মিষ্ঠা পেতে পারে দাদুর দেহ উপহারটা। এবং কিভাবে সে সলভ করলো ইত্যাদি সেটা নিয়ে একটা গল্প। এখানেও কিন্তু রবীন্দ্রনাথের ছোঁয়া রয়েছে এবং ভালো লেগেছে, ৩.৫ দিতে পারি। এরপরে যে গল্পটাকে অবশ্যই তুলে ধরতে পছন্দ করব তা হচ্ছে কাশিধামের হেঁয়ালি। গল্পে রয়েছে বাগবাজারের কাশিধাম নামে একটি বাড়ির অন্নপূর্ণা পুজোকে কেন্দ্র করে হেঁয়ালি। শশীভূষণ বাবু মৃত্যুর আগে লিখে গেছেন একটা হেঁয়ালি, যে হেঁয়ালি সমাধান করতে পারলে খুলবে একটা সেলফ এবং লকারে রয়েছে ৬ ডিজিটের একটি সংখ্যার কম্বিনেশন লক এবং ধাঁধা বা হেঁয়ালিতে লুকিয়ে রয়েছে সেই ৬ ডিজিটের সংখ্যা। সেলফ খুলতে পারলে একটা অষ্টধাতুর মূর্তি পাওয়া যাবে। গোয়েন্দা অনমিত্র এবং ক্রিস্টোফার বিশ্বাস বা শিবির গল্প এটা। গল্পের ত্রিনয়ন একটু জিরো অর্থাৎ ঘুরঘুটিয়ার ঘটনার মতো কিছুটা ছাপ থাকলেও গল্পটা এমনিতে মৌলিক। তবে কর্ণসুবর্ণের গুপ্তধন, গুপ্তধনের সন্ধানের মতো চলচ্চিত্র যারা দেখেছে তারা অনেকটাই ছাপ এখানে খুঁজে পাবেন। গল্পটা ছোট তাই দানা বাঁধার আগেই কেমন একটু তাড়াতাড়ি সলভ হয়ে যায় মনে হয়। তবে অন্যান্য চরিত্রগুলোর খুব বেশি ভূমিকা নেই। ২-১ টি চরিত্রেরই মেইন ভূমিকা, কোনো খলনায়কও নেই। সিম্পল একটা ধাঁধার সমাধান নিয়ে গল্প। একটু বড় হলে বেশি ভালো লাগতো। আমি ২.৫ থেকে ৩ দেবো। মানে ঠিকঠাক ধরনের একটা গল্প, খুব ভালো নয়, খুব খারাপ নয়। কেমন লাগছে রিভিউটা? আমি চেষ্টা করছি কিন্তু একটু, একটু করে প্রত্যেকটা গল্পেরই টপিকগুলোকে বলতে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই হাইপ করবেন ভালো লাগলে এবং আস্তে, আস্তে আমি আজকে ছোট, ছোট করে সমস্ত গল্পরই আলোচনা করে দেবো। তাহলে অন্তরালে, স্বর্ণগতিকা রহস্য, দেশমাতৃকার কথা বললাম। গীতবিতান রহস্য, রবীন্দ্র হেঁয়ালি, কাশিরামের হেঁয়ালি সূত্রর কথাও বলে দিলাম। এবার আমি সরাসরিতে চলে যাব পরের গল্পগুলো। গল্পে এবার আসবো শাকনাল। তো এই গল্পটা অন্বেষা রায়ের লেখা। তো শাকনাল গল্পে আসলে লোক আর সাকর গোয়েন্দা কাহিনী তুলে ধরা হয়েছে। লোকর পুরো নাম লোলাক অধিকারী আর সাকর পুরো নাম শ্লোক অধিকারী। এই দুজন যমজ ভাই। গল্পের শুরুতেই জানা যায় মহাদেববাবু খুন হয়েছেন। বৃদ্ধ মানুষ দেখাশোনার জন্য ছিল সাবু নামে একটি ছেলে। সে খুনের ঘটনার পরে মিসিং। পুলিশ অনুমান করছে যে সাবুই হয়তো খুন করে পালিয়েছে। কিন্তু লোকো আর সাকো বিশ্বাস করে সাবু নির্দোষ। কারণ সাবু দীর্ঘদিনের পরিচিত আর সাবু কিন্তু ওরকম ছেলেই নয়। অতএব তারাও শুরু করে তদন্ত এবং দেখা যাবে যে একটি একজোড়া হাঁসকে নিয়ে গল্পটা আরকি, যাদের নাম শাকনাল। মূলত পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণকে নিয়েই গল্পের উপজীব্য বিষয়। ছোটর ওপর ভালো গল্প, একটা সোশ্যাল মেসেজ রয়েছে। কোথাও গিয়ে মনে হয়েছে গল্পগুলো খুব ছোট, ছোট করে শেষ হয়ে যাচ্ছে। আরেকটু গল্পগুলো বড় হলে রহস্য গল্প তো একটু জমাটি বেশি লাগে। তবে ১০ টা গল্প আনন্দমেলায় না নিয়ে যদি ৮ টা গল্প রাখা হতো এবং গল্পগুলোকে আরেকটু স্পেস দেওয়া হতো, আরেকটু জমাট বলে আমার মনে হতো। মানে এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা ওপিনিয়ন। আমি এই গল্পটার দিকে 'লা পেরেগ্রিনা মুক্ত রহস্য' পত্রলেখা নাথের। এই গল্পটা নিয়ে আমার কিন্তু খুব রাগ রয়েছে, অভিমান রয়েছে। গল্পটার যেভাবে এন্ডিং করা হয়েছে খুবই বাজে। মানে এইটাকে একদমই ভালো গল্প বলতে পারবো না। কারণ এখানে একটা দেখানো হয়েছে মুক্তোর কথা। যে মুক্তোটা দিয়েছে গিফট একজন শ্বশুরমশাই, মানে তার মেয়ের সাথে বিবাহ হয়েছিল ব্যক্তির। কিন্তু সেই সেই মেয়ে তো কবেই সম্পর্ক ছেদ হয়ে গেছে। তার বাবা মানে শ্বশুরমশাই, প্রাক্তন শ্বশুরমশাই দিয়েছে একটা মুক্তো এবং মুক্তোটা গিফট আকারে দিয়েছে আর ১০ কোটি টাকাও দিয়েছে। বিশাল বড় বিলিয়নিয়ার। কিন্তু আম দেখা যাবে সেই মুক্তোটা শেষে গিয়ে হারিয়ে যাচ্ছে এবং কিভাবে পাওয়া যাচ্ছে সেটাও দেখানো হয়েছে গল্পে। তো এখানে আমাকে একটু স্পয়লার দিতেই হচ্ছে আলোচনা করতে গিয়ে। দেখা যাবে যে গল্পতে একটা গ্লাসের ভেতরে সোডা লাইম রাখা হবে। সেই সোডা লাইমের ভেতরে মুক্তোটা কোনো কারণে পড়ে যাওয়ার জন্য মুক্তোটা হারিয়ে গেছিল। মানে গলে গিয়েছিল এবং কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছিল। যেটা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে রিঅ্যাকশন করলে হয়ে থাকে। কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে যে ওই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে রিঅ্যাকশনের জন্য নাকি যে কার্বন ডাই অক্সাইডটা উৎপাদন হয়েছিল তাতেই নাকি ওই মহিলা মারা যান এবং তার পাশে যে পোষ্য কুকুরটি ছিল সেটাও মারা যান। এইটা আমার কোথাও গিয়ে মানে খুবই ফালতু মনে হয়েছে। কারণ আমি নেট এবং Google থেকে শুরু করে অন্যান্য বিষয়ে সার্চ করলাম। আমি নিজেও একজন বিজ্ঞানের ছাত্র। মানে বেশিরভাগ জায়গাতে এটাই জানাচ্ছে যে, যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তাতে কোনো ব্যক্তি মারা যাবে এরকম ঘটনা মানে ঘটবে না। হ্যাঁ, যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় সেটা এতটাই পরিমাণে কম এবং বাতাসের দ্বারা বেরিয়ে যায়, সেটা কোনো ক্ষতিই করে না। আর মুক্তোর সঙ্গে রিঅ্যাকশন শুরু হতে মোটামুটি কিছুটা সময় লাগে এবং কয়েক ঘন্টা থেকে ১ দিন ২ দিন পরে গোটা মুক্তোটা ভ্যানিশ হওয়ার কথা।
কাজেই আমার মনে হয়েছে যে ঘটনাটা ঘটেছিল অনায়াসেই মুক্তটাকে সেই ছোট লাইন থেকে তুললেই একটু নরমাল জলে ধুয়ে নিলেই মুক্তটা বেঁচে যেত। তো গল্পটার শেষ দিকটা বড়ই মানে কাঁচা লেগেছে, মানে ভালো লাগেনি এবং আমার মনে হচ্ছে সবথেকে খারাপ গল্প এটাই। মানে ১০ এ ২ বা ২.৫ দেওয়া যেত, তাও দেওয়া যায় না এরকম ব্যাপার। এবং আজকের পর্বে আমি চেষ্টা করলাম তোমাদের সামনে রাখতে। আমি সবথেকে ভালো গল্প বলছি 'স্বর্ণগথিকা রহস্য' খুব ভালো লেগেছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের। কোচিং নিয়ে নেওয়া হয়েছে। এই গল্পটাকে অবশ্যই পড়বে। দ্বিতীয় হচ্ছে এখানে গীতবিতান রহস্য খুব ভালো গল্প। এইটাকেও তুমি পড়বে, ভালো লাগবে। রবীন্দ্র হেঁয়ালি আর কাশিরামের হেঁয়ালি সূত্র এই দুটোই কিন্তু ধাঁধার ওপরে। যারা ধাঁধা ভালোবাসো তাদের ভালো লাগবে। শাকনাল তো একটা আ প্রাণীকে বাঁচানো নিয়ে গল্প। আর এই গল্পটাকে আমি অতটা ভালো বললাম না। আর রহস্যের নাভি গল্পটাতে একটা গোয়েন্দা গল্প কিন্তু কল্পবিজ্ঞান মিশে রয়েছে। একটা বলা যেতে পারে যে গ্যাজেট আবিষ্কার হবে যেটা মনের কথা পড়ে নিতে পারে। তো সেইটা নিয়ে ব্যাপারটা বেশি আমার কল্পবিজ্ঞান মনে হয়েছে। আর এইরকম ব্যাপার। রূপকুণ্ডের কঙ্কাল আমি বাদ রাখলাম। কারণ সব গল্প বলাটা ঠিক না। একটু একটা গল্প একটু সারপ্রাইজ থাকাও ভালো। এছাড়াও রয়েছে নিয়মিত বিভাগগুলো। নিয়মিত বিভাগের মধ্যে খুদের, প্রতিভা, আমার কুইজ ইত্যাদি রয়েছে এবং ধারাবাহিক উপন্যাস রয়েছে। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বেশ কিছু আপডেট দিতে এবং তার সাথে জানাই যে আনন্দ পাবলিশার্স থেকে কী, কী ছোটদের বই প্রকাশ হয়েছে সেটাও এখানে লিস্টটা এখানে দেয়া হয়েছে। আর আরেকটা জিনিস বলবো যে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যদি এরকমটা করা যেত যে ৮ টি গল্প রাখা হতো কিন্তু ৮ টি গল্প ভালো গল্প রাখা হতো, তাহলে আরেকটু পেজ দিয়ে গল্পগুলো আরেকটু সুন্দর হতো। তবে পেজের এই জায়গাটা খুব শক্তপোক্ত হয়েছে। প্রচ্ছদ বেশ সুন্দর হয়েছে রৌদ্রমিত্র দ্বারা এবং পৃষ্ঠার যে ফন্ট সেগুলো কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। পড়তে এতটুকু অসুবিধা হয়নি। তো আমি বলবো সার্বিকভাবে একটা ভালো পত্রিকা। তবে সবটা ভালো জেনে না নেওয়াটাই ভালো। কিছু গল্প খারাপ হবে এটা স্বীকার করে জেনে তারপরে সংগ্রহ করা ভালো। তবে অবশ্যই পড়তে পারেন। আমার জায়গা থেকে অন্যান্য আনন্দমেলার তুলনায় এই আনন্দমেলাটা অনেকটাই বেটার। কারণ একঘেয়ে আনন্দমেলার থেকে একটু অন্য ধরনের। তো চেষ্টা করলাম আজকের পর্বে একটু অন্য ধরনের করে রিভিউটা করতে এবং যাতে সমস্তটাই বোঝা যায় এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একটু হাইপ করে দেবেন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।